কারণ তামিম তৌহিদ আফ্রিদিরে নিয়ে আসলো ওপেনিং এ। তৌহিদ হৃদয় ঢাকা টিম কিভাবে লিটন আছে, মুস্তাফিজ আছে, আমাদের আর কারো লাগে একটা ভালো ব্যাটসম্যান আছে, একটা ভালো আপনার তো এটাই সমস্যা, লিটন ছিল। আর কেউ নাই তো ভাইয়া। আপনি মুশফিকের কথা বলতেছেন, মুশফিক পারবে না ভাই, ওই 4 বলে 16ই। এটা হ্যালো এভরিওয়ান, ইটস মি এহসান। আমরা চলে আসছি আমাদের প্রথম এপিসোড নিয়ে ফোর কুতুবসের আন্ডারে। সো এখানে আপাতত 3জন কুতুব আছি আমরা। আমি এহসান, আরো 2 বিরাট কুতুব, শাওন কুতুব, আরেকজন হচ্ছে রিপন কুতুব। আর আমাদের 4 নম্বর কুতুব, সে এখন একটা আপনাদের জন্য সাসপেন্স, সেটা আমরা পরে রিভিল করব। তো আজকে আপাতত 3 কুতুব নিয়ে আমরা শুরু করব আমাদের আজাইরা কথা। তো আমাদের কে স্পন্সর করছে মোতালেব লুঙ্গি, কিন্তু টাকা চাইতে গেছি, সে আমাকে বলছে যে টাকা কি গাছে ধরে, আগে সন্তুষ্ট করো। তো সন্তুষ্ট তো করতে পারি নাই, চলে আসছি। তো সন্তুষ্ট থেকে মনে আসলো বিপিএল। এই সন্তুষ্ট ওয়ার্ড আমরা অনেকবার শুনছি বিপিএল এ, হ্যাঁ আজকে তার ফাইনাল হয়ে গেল। তো কোন দল ছিল? ছিল তো চিটাগাং কিংস আর হচ্ছে বরিশাল, কিন্তু বরিশাল জিতলো শেষ পর্যন্ত। ব্রো, কোন দল সাপোর্ট করতেছিলাম? আমি তো ঢাকা। ঢাকা। হ্যাঁ, আজকে কোনটা? আজকেও ঢাকা, কিন্তু আজকে খেলার মধ্যে হ্যাঁ বরিশালই তো সাপোর্ট ছিল। খেলা দেখা হয়েছে? অর্ধেক অর্ধেক, বাট দেখা হয়েছে। আচ্ছা, তো যেহেতু চিটাগং বরিশাল জিতে গেল, কেমন লাগতেছে? ভালো লাগতেছে, একটা সন্তুষ্ট হইলাম আর কি, অসন্তুষ্টটা শেষ হইলো আর কি। কিরকম? এই বিপিএল পুরা সিজনটাই এমন ভাবে চললো ভাইয়া, খুবই অসন্তুষ্ট ছিলাম। আচ্ছা, তো ওটা অসন্তুষ্টি নেওয়ার পর তো মনে হইলো যে তাইলে সন্তুষ্ট হইলাম না, অসন্তুষ্টের তো কেটে গেল। শেষ হয়ে গেছে আর কি, ঝামেলা শেষ। এখন মনে হচ্ছে তো ইয়াসা সাগর তো চলে গেল, তো চলে গেছে। মনে কষ্ট কিরকম এখন? না না, আমার মনে কোনো কষ্ট নেই। আমরা ভিসা নিবো নাকি কানাডার এখন? ও কি কেনাডা থাকে নাকি ভাইয়া? কানাডিয়ান মডেল না, আপনি হচ্ছে মনে হয় ইন্ডিয়ান বংশোদ্ভূত। কানাডাতে লয়ে পড়ছে। টাকা পয়সা তো না দেয়া, মামলা দিয়ে পড়ায় দিতে আবার কি হলো? এই ব্যাপারটা কি ভালো হয়েছে? ব্রো, ইটস বিপিএল, এনিথিং ক্যান পসিবল ইয়ার। তো ভাই ওর নাম কি ছিল? ইয়াসা সাগর। ইয়াসা, আমি হিন্দিতে স্টাইল করে যদি বলেন তাহলে ইয়াসা সাগর, আচ্ছা ঠিক আছে বল। আর এমনি বললে ইয়াসা সাগর। তো ওটা তো গেলই, এখন বরিশালের পারফরমেন্স নিয়ে বলেন, কার খেলা বেশি ভালো লাগছে আজকের খেলাটা? শুধু আজকের খেলা? স্পেসিফিক্যালি আমি জিজ্ঞেস করি। আজকে অনেস্টলি স্পিকিং আমার চিটাগাং কিংসের ওপেনিংটা ভালো লাগছে প্রথম বরিশালের সকল পারফরমেন্সের চেয়েও। কারণ ওরা কিন্তু কম্পেয়ার টু কি বলে অন্য যে কোনো টিমের চেয়ে খানিকটা দুর্বল ছিল, স্পেশালি বরিশাল আর রংপুর। সেই জায়গা থেকে ওরা যে একটা প্রিপারেশন নিছে যে বরিশালের সাথে খেলতে হবে, আমার এগেনস্টে মায়ার্স আছে, আমার এগেনস্টে ডেভিড মালান আছে, ঠিক আছে, তামিম ইকবাল খেলবো, মাহমুদুল্লাহ খেলবো, ইয়েস মুশফিক, ঠিক আছে, মুশফিকও খেলবো। তারা পারফর্ম করতেছে না, স্টিল আছে তো দলে, ঠিক আছে। তো সেটাই হয়েছে। সেই জায়গা থেকে ওরা আপনার কি করলো, এরকম বরিশালের বিরুদ্ধে নাইমাই একটা মানে একটা চান্স নিয়ে নিল যে আজকে ধুমায় খেলবো। প্রথমে যে বাড়িটা দিছে বরিশাল কিন্তু মোটামুটি ভালো একটা ওপেন ছিল। তো জায়গাটা চিন্তা করতে হবে আমাদের, আসলে তাদের পজিশন কি ছিল, তারা কার সাথে খেলতেছে সেইগুলা। কিন্তু ইয়াস, আমরা বলি যে ক্রিকেটে এগুলো থাকতে পারবে না, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমরা তো মানুষ হিসেবে যখন ভাবি ওইগুলা কিন্তু কাজ করে, যে তারা দ্বারা আছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে, এবং দুইজনই মানে আপনার হচ্ছে যারা দুইজন প্রথমে স্টার্ট করছে তারা খুবই ইয়াং, এবং তারা অবশ্যই ফিউচারে ভালো করবে, কিন্তু তারা ইয়াং। তো তারা যে প্রেশারটা নিয়ে মানে যেই জায়গা থেকে খেলছে ওটা আউটস্ট্যান্ডিং। আর বরিশালের স্পেসিফিক পারফরমেন্সের কথা বলতে গেলে ডেফিনেটলি রিশাদি ম্যাচ জিতেছে।
আবার আজকে যদি বরিশাল হারতো রিশাদই হারাইছে, ঠিক আছে। তামিম কিন্তু শুরুতে যে একটা হিট দিয়ে গেছে, ডেফিনেটলি ওইটা এটা নরমালি তামিম কি করে এইরকম হিট কিন্তু দেয় না, বল রান মোটামুটি কাছাকাছি থাকে, মানে অ্যাটলিস্ট 28 বল খেললে 35 রান থাকবে, 50 থাকবে না, এরকম থাকে না। পরে না হয় যায় 40 বল খেলে 70 করে ফেলছে, পরে ডিস্টেন্সটা বাড়ায়। কিন্তু আজকে তো প্রথম দিকে ডিস্টেন্স ভালো একটা হয়ে গেছে। না, হ্যাঁ, তামিম ইকবাল আগা দিয়ে গেছে। আসলে অনেকদিন পরে তামিমের খেলা দেখলাম, সত্যি কথা বলতে। লাস্ট যদি আপনি আমার তামিমের কোনো খেলার কথা বলেন, হয়তো বা ওই যে বিপিএল কোনো একটা বিপিএল 100 করছিল, 100+ ইনিংস করছিল, আচ্ছা। কুমিল্লাতে খেলতো ও তখন, ঠিক আছে। ওই ইনিংসটা আমার মনে পড়ে, মানে কারণ আমাদের বাংলাদেশি যেই আমরা প্লেয়ারদের কথা বলি, তারা তো খুব লেটে লেটে ভালো খেলে, তো এই জন্য মনেটা কম থাকে, মানে মনটা ভালো থাকে আর কি। যাই হোক, তবে হ্যাঁ, আমার কাছে রিশাদের পারফরমেন্স ভালো লাগছে, কারণ 6 বলে 18, ওইটা না হইলে আসলে তামিম, মায়ার্স, তারপর মুশফিক 3 বলে 3 একদম কনজিকিউটিভলি 3টা 4 মারলো। মানে এত রান করারও কোনো মানে মিনিং থাকতো না যদি ও 6 বলে 18 না করতো রিশাদের। খুব ভালো, মানে আমি কিন্তু এক্সপেক্ট করছিলাম যে ঋষাদ বিপিএল এ মনে হয় ঝড়ো ঝড়ো ইনিংস খেলে দিব, মানে ওই যে ন্যাশনালে একটা ম্যাচ জিতালো না, ছক্কা টক্কা মাইরা, সেরকম মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি ভাবছি যে যেহেতু ব্যাট পারে, হ্যাঁ। ভালো হাত, ভালো শক্তি দেখছি, বড় বড় ছক্কাগুলো কিন্তু বেশ বড়। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। তো আমি ভাবছি যে এবার বিপিএল এও ধুমধামের অনেকগুলা ম্যাচ দেখবো, কিন্তু ম্যাচ এই যে ফাইনালাইজে জাস্ট 18টা রান ধুমধাম করে দেয় দিল, পাইনি। তবে যদি আজকে ম্যাচ হারতো, মানে বরিশাল হারার তো চান্স ছিল, এমন না যে ওরা একদম ডমিনেট করে ম্যাচ জিতছে, নেক টু নেক খেলা হয়েছে। তো হারলে রিশাদের জন্য, আর হচ্ছে ওই যে আরেকটা তানভীর আর রিশাদ, ওরা দুইজনের জন্যই ম্যাচ হারতো। কারণ হচ্ছে ওরা 2 ওভার করে করছে প্রত্যেকজনই, কিন্তু রান খাইছে এভারেজে আপনার হচ্ছে 13 একজনে, আরেকজনে 12, তার মানে একজনে 2 ওভারে 26, আরেকজনে 2 ওভারে 24। তো এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। বাকি যারা বল করছে সবার 8, 8.5 ছিল, ওরা দুইজনেরই মারছে আর কি, এই 4টা ওভারই টার্গেট করছে। তো এখন আমার কথা হচ্ছে যে বরিশাল তো আজকে জিতছে, এটাই কি হওয়ার কথা ছিল না? অবশ্যই হওয়ার কথা ছিল, আপনি যদি টিমের ব্যালেন্স চিন্তা করেন, আপনি টোটাল বিপিএল এর মধ্যে 7টা টিমের মধ্যে 2টা টিমই কিন্তু আপনার বেশি ভালো, আর বাকি যে 5টা টিম ওটা কিন্তু ওয়েল ব্যালেন্সড টিম না। তো সেই ক্ষেত্রে বরিশালের যে টিমটা, এটা তো জেতাটাই, ঢাকার টিম তো মোটামুটি ভালোই ছিল। ঢাকার টিম কিভাবে লিটন আছে, মুস্তাফিজ আছে, আমাদের আর কারণ লাগে একটা ভালো ব্যাটসম্যান আছে, একটা আপনার তো এটাই সমস্যা, লিটন ছিল, লিটনটা না থাকলে হয়ে যেত। আর কারে কোচ রাখছেন গদা বাবুরে, গদারে নিলে কেমনে, গদারে কিন্তু আমনি থেকে বাদ দিয়ে দিয়েছে, এটা জানেন? হান্নান ভাই, আচ্ছা গদা কে জানি? আমাদের সুজন খালেদ মাহমুদ। আচ্ছা ঠিক আছে, বলেন। তো সেই হিসাবে বরিশালের তো জেতা কথা ছিল। এখন আমি বলতে চাচ্ছি যে বরিশালের স্ট্র্যাটেজি বা তামিমের ক্যাপ্টেন্সি, মানে এগুলো অনেক বেশি ইজি মনে হয় না আপনার কাছে? মানে একটা টিম হিসেবে, মানে আমার মনে হয় কি আসলাম, যেমন মানে এইটা আসলে এত ইজি মনে হয়, যেমন আজকে চিন্তা করেন, আজকে আমরা দুজন এক জায়গায় গেছিলাম, তো আসার পথে গাড়িতে ভাইয়া স্কোর দেখতেছে আর কি, আর বলতেছে যে চিটাগাং ব্যাটিং করতেছে। পরে আমি বাইরে প্রশ্ন করছি, কি প্রশ্ন করছি ভাইয়া, যে টসে কে জিতছে। পরে এই টপিকটা আসবো পরে আবার। তো টসে কে জিতছে, পরে ভাইয়া বলতেছে যে তামিম, মানে ফরচুন বরিশাল টস জিতছে, কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। বললাম এই যে ভাইয়া একটা কি বলে অটো সিলেবাস, মানে একটা রিডিং আমি মুখস্থ করে আসছি, আজকে আমার ওইটাই করতে হবে যেটা মুখস্থ করে। ওইটা আমি টপিকটাই আনতাম। আমার আবার বিশাল একটা রিসার্চ টিম আছে, তো ওরা বের করে দেখছে যে সেটা হচ্ছে যে বিপিএল এ, মানে আপনি যেই টস করতে যাই কিনা কিছু দেখার নাই, টস জিতছেন মানে ফিল্ডিং। এটা কি স্পেশালি মিরপুরের জন্য না? আমি তো সব ম্যাচেই দেখলাম। আপনি যে তামিম যেমন হচ্ছে বরিশালের টিম এই পর্যন্ত কটা খেলছে, 12টা, 13টা, 14টা ম্যাচ, 14টার মধ্যে সে হচ্ছে 10টা টসে জিতছে, 10টাই সে ফিল্ডিং ফার্স্ট, আর বাকি 4টা ব্যাটিং করছে, আর একটাতে ফিল্ডিং পাইছে। তার মানে কি হিসাবে ও কিন্তু 13টা ম্যাচ ফিল্ডিং ফার্স্ট নিয়ে খেলছে। সেম অন্যান্য সব টিম, এরা টসে জিতা মানে হচ্ছে ফিল্ডিং ফার্স্ট।
এই জিনিসটা স্পেশালি বাংলাদেশ টিম, বাংলা এই বিপিএল এদের মধ্যে বেশি কাজ করে। যে যেমন আজকে যদি আমি জিজ্ঞেস করি, পিচটা একদম ফ্ল্যাট, কিচ্ছু নেই এটার মধ্যে, হ্যাঁ। প্রপার ব্যাটিং পিচ। এটা যে কোনো অন্যান্য টিম হলে ভালো আর যদি করে শো হইতো, এটাতে না হলেও 220 230 হইতো, হ্যাঁ ইভেন 240ও যেতে পারতো। তো বরিশালের কথা যদি বলি আমি, তামিমের কাছে দুইটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, মুশফিক, মাহমুদুল্লাহ। হ্যাঁ। ওর ক্যাপ্টেন্সির কোনো বার্ডেন নাই মুশফিক আছে সাথে। ওর ইনফর্ম ব্যাটসম্যান আছে মায়ার্স, আর হইতেছে এদিকে দাভিদ মালান, এবং তৌহিদও ক্লিক করতেছে। এখন আমার একটা বেটার টিম আছে আমার ফাইনাল, আর আমার যে অপোনেন্ট সে হচ্ছে কাইন্ড অফ আন্ডারডগ এবং অনেক বেশি উইক। তো আমি পিচে গেলাম, আমি এসেস করলাম যে পিচ এটা ফুল ব্যাটিং পিচ, তাই না? তো আমি অ্যাজ আ ক্যাপ্টেন আমি ব্যাটিং পিচে তো ব্যাটিং নিব, আমার একটা ভালো স্ট্রং টিম যেহেতু, আমার ব্যাটিং অর্ডার যেহেতু স্ট্রং, খুব ভালো পয়েন্ট। হ্যাঁ, কিন্তু তারপরেও আমি যে ফিল্ডিং নিব, এই যে এই থিঙ্কিংটা স্পেশালি বাংলাদেশে কেন, আপনার কি মনে হয়? মানে তোতা পাখি আছে না, জাস্ট আপনি শিখাই দিয়েছেন ওই ফিল্ডিং ফার্স্ট, ফিল্ডিং ফার্স্ট, ফিল্ডিং ফার্স্ট। এইটা আসলে মানে ডেফিনেটলি এটা ও মুখস্থ থেকেই করে, কিন্তু মূল ব্যাপার হচ্ছে আমার মাঝে মধ্যে মনে হয় যে কনটেক্সটটা বুঝতে হয়। ওদের ক্ষেত্রে কি হয়, যেমন তামিম ইকবাল, তারপর হচ্ছে মোটামুটি আপনার যদি মুশফিকও ক্যাপ্টেন থাকতো সেইটাই সেম কাজটাই করতো, ঠিক আছে? কারণ আমরা ভাবি যে ওরা একটু ডিফেন্সিভ খেলে, অনেক আছে না অ্যাটাকিং করে। এটা আমাদের মধ্যে আমার মনে হয় কনটেক্সট থেকে আসছে। যেমন হচ্ছে আজকের যে ম্যাচটা ছিল, এই ম্যাচটাতে ওরা রিস্ক নিতে চায় না, এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনি যেটা বললেন যে ও 10টা ম্যাচে টস জিতছে, কিরকম রিস্ক এটা? রিস্ক হইতে আমার যদি গ্রুপে হ্যাঁ ইনফর্ম এবং সব মানে ব্যাটসম্যান আমি ওটা বলতেছি, হ্যাঁ ইনফর্ম থাকে, হ্যাঁ ঠিক আছে, আমার ব্যাটসম্যানরা যখন নামবে প্রথমে, তখন ওদের কাছে কোনো টার্গেট নাই না, ওরা 120-এ টার্গেটে খেলবে না, 140-এর টার্গেটে খেলবে না, 190-এর টার্গেটে খেলবে। তো এই কনটেক্সটটা কিন্তু একটা রিস্ক নেওয়ার মতো। যেমন ধরেন ও প্রথমেই ব্যাটিং করবে, যেহেতু ফ্ল্যাট পিচ দেখি তো ব্যাটিং নিছে, তাহলে এই জায়গায় ওর 220-250 করতে হইব। সামটাইমস এটা ক্লিক করে না, মানে আপনার এটা হয়ে যায়। যেমন হচ্ছে এগুলা বড় বড় ম্যাচে মোস্ট অফ দ্য টাইমে হয়। এটা আপনার হচ্ছে কি হয়, ব্যাক অফ দ্য মাইন্ড আপনার কাজ করে যে যাই মারতে হবে, 250 তো লাগবেই, ঠিক আছে? খেলার ধরনটা কি আসলে এমন হওয়া উচিত যেই মারবো? না, আপনার মানে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমাদের যে মানে টিমের যে অ্যানালিস বা যেটাই হচ্ছে বা যে ডিসিশন গুলো নেয়, তো তাদের একটা প্রপার গেম প্ল্যান তো থাকে, হ্যাঁ যে আমি এইভাবে ফ্লো করবো। এখন আপনি যদি বলেন যে আমি রিস্ক নিব না বা এইরকম একটা পিচে কত করবো যে ঠিক নাই, না না না, আমরা মানে কি এটা কি কনফিডেন্সের অভাব নাকি গেম প্ল্যানের না অভাব? গেম প্ল্যানের অভাব না, গেম প্ল্যানে আপনার হচ্ছে প্ল্যান এ বি সি ডি অনেকগুলো প্ল্যানই থাকে। ব্যাপারটা এরকম ছিল না যে ওরা আজকে গেম প্ল্যানে নামছে, ওরা জানতোই যে আমরা কালকে টস পামু, তারপর হচ্ছে আমরা যা প্রথমে ফিল্ডিংই করবো, ঠিক আছে? আলটিমেটলি এরকমও হইতে পারতো যে অগো ব্যাটিং করতে হইতে পারতেছে, তো অগো ওই প্ল্যান রেডি ছিল। কিন্তু আপনি যখন নামাবেন, আপনি চিন্তা করেন একটা স্টিক, আপনি ধরেন মনে করেন 3 দিন একটা হ্যাবিট আছে আপনার, 4 নাম্বার দিন, 5 নাম্বার দিন, 7 নাম্বার দিন, আপনার 8 নাম্বার দিন এইরকম বড় একটা দিনে যায় মনে করেন আপনার হচ্ছে যেমন হচ্ছে ফাইনাল, এই জায়গায় ওই রিস্কটা ওরা নিতে চায় নাই আমার কাছে মনে হয়। কারণ ওইটাতে আপনার কি হয় মনে করেন আউট হয়ে যেতে পারে, মানে আপনার কলাপস করতে পারে। যেমন আপনি ইনফর্ম ব্যাটসম্যান বলতেছেন, কেউ তো প্রুফ করে নাই, কারণ কি ডেভিড মালান ভালো খেলে ফেলছে, কাইল মায়ার্স ভালো খেলে ফেলছে, এই জন্য। তো আজকে কি হইতো যে আর কেউ নাই তো ভাইয়া, আপনি মুশফিকের কথা বলতেছেন, মুশফিক পারবে না ভাই, ওই 4 বলে 16। এটা ওই আমি আজকে আমার ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল আপনার খেলা দেখার সময়, তো আমি ওরা এটাই বলতেছিলাম যে মুশফিক, মাহমুদুল্লাহ বিগ ইভেন্টের প্লেয়ার না, ওরা ওইখানে কলাপস করবে। সেটাই আমার লাগবে হচ্ছে আপনার ইয়াকে কাইল মায়ার্স আউট করতে হবে। আমি ছিলাম চিটাগাং, কারণ আমার সবসময় আমার একটু দুর্বল টিম ভালো লাগে। এখন আমি বরিশাল এমনি ভালো, ওই টিম আমি সাপোর্ট করে ঢুকাইতে চাই। যেমন আমার মনে হয়েছে যে শান্ত যতই খারাপ খেলুক, আপনি তো তারা বিশ্বকাপের পাঠাইতেছেন, এটা শিওর। তার প্রত্যেকটা ম্যাচে রাখা উচিত ছিল। আপনি যদি তার এই জায়গায় চান্স না দেন, এই জায়গায় যদি সে খেলতে না পারে, সে যদি রান না করতে পারে, চ্যাম্পিয়ন্স ট্রফি কয়েকদিন পরেই, ঠিক আছে, মোস্ট প্রবলি আগামী মাস থেকে, তার কনফিডেন্টটা সে কোত্থেকে গেইন করবে? এই আমার পয়েন্টটাও এরকমই ছিল যে
আমার কথা হচ্ছে যে বরিশাল তো একটা রিসার্চ করছে টিম বানানোর সময় যে আমি এই প্ল্যান করব বা এই জায়গায় আমার এই প্লেয়ার গুলো লাগবে। তো আমার মনে হয় না বরিশালের কোনো প্ল্যানের মধ্যে শান্ত ছিল, তাই না? শান্ত কোনো জায়গায় তারা ফিট করতে পারবে না, কারণ আর আমার কথা হচ্ছে যেহেতু তোদের প্ল্যান নাই বা ওরে নিয়ে তোর কোনো টিমের কোনো পজিশন ফাঁকা নাই, তো এই প্লেয়ারটা তো তোর কেনারও কিনে বসায় রাখা উচিত ছিল না। হয়তোবা ওর জায়গায় হয়তোবা অন্য কোনো একটা দুর্বল টিম কিনতে তো পারতো। যেমন আমার কাছে দেখেন আপনার ব্যাপারটা কি হইতে পারতো, ও তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাপ্টেন হয়ে যাইতেছে। এই জায়গায় আমি কেন বললাম যে ইন্টারভেনশনের দরকার আছে, আপনি দেখেন সাকিব আল হাসানের চিটাগাং কিংসে খেলার কথা ছিল, সেইখানে পরে মোহাম্মদ মিথুন বুদে ক্যাপ্টেন্সি করছে। তো সেইখানে যখন বুঝতে পারলো এরকম ফরমেশনে এরকম চেঞ্জ আপনি করতেই পারতেন, যে কি হয় যে শান্তরে আমরা ছেড়ে দিলাম ফরচুন বরিশাল, ও ওইখানে যাক, ও ক্যাপ্টেন্সি করুক, ওইখানে খেলুক প্রত্যেকটা ম্যাচ খেলুক। এটা ইনক্লুড করা যেত, কিন্তু আমি বলবো বরিশালের জন্য বরিশালের দোষ, দরকার ছিল বরিশালের দোষ, এবং বরিশালের সাথে ম্যাচ খেলতে পারতো, কনফিডেন্স থাকতো, রান কিছু রান পাইলে হচ্ছে এখন খুব কনফিডেন্স নিয়ে। আমি যদি ভুল না করি আমাদের না সামনে আর কোনো খেলা নাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, থাকলে একটা সিরিজ যদি থাকতে পারে, আমি জানি না, আমার মনে হয় না এরকম একটা তাহলে আপনি বলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ক্যাপ্টেন, আমাদের ওয়ান ডাউনে নামা একটা ব্যাটসম্যান, সে কি একটা কনফিডেন্ট নিয়ে যাইতেছে, তার লাস্টের 7-8টা ম্যাচে খেলানোই হয়নি বা 4-5টা ম্যাচে খেলানোই হয়নি, মানে সে তো কবে থেকে খেলার থেকে আউট। যেমন আইপিএল এর কথা যদি আমি বলি, ওদের কিন্তু একটা আইপিএল এর পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি বা ওয়ার্ল্ড কাপ ছিল। তো ওরা কিন্তু ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করে এক একজনের রোল অনুযায়ী কিন্তু প্রতিটা টিমকে বলে দিছে যে ও এখানেই খেলবে, ওর এই রোলটাই, ওর এই সময় আমার ব্যবহার করতে হবে, এভাবেই যেন টিমেও ব্যবহার হয়, তাই না? তো এটা তো টিম ওনার বা হার্দিক তো ভালো বল করতেছিল কারণ ওর বলার হিসেবে, এবং ওর 6 নাম্বার ছিল কারণ ওর 6 করবে, এবং ও বলে মাইরও খাইতেছিল। এবং হার্দিক মেইনলি হচ্ছে ডেথ ওভার প্র্যাকটিস করার ছিল, তো ও ডেথ ওভার করা শুরু করলো। আল্লাহ মাহবুব জানি না আমি এই বাংলাদেশ টিমের মধ্যেই এই বীজ থেকে ঢুকাইছে লেফটি রাইটি কম্বিনেশন হতে হবে, কারণ তামিম তৌহিদ আফ্রিদিরে নিয়ে আসলো ওপেনিং এ। তৌহিদ হৃদয়, যাই হোক, তৌহিদ হৃদয়, তো তৌহিদ হৃদয়ের ওপেনিং নিয়ে আসছে। আমার কথা হচ্ছে তৌহিদ হৃদয় কি বাপের জন্মে বাংলাদেশ টিমে কোনো ওপেনিং করবে? করতে পারে, কবে করতে পারে? চ্যাম্পিয়ন 8-10টা ওপেনার বসে আছে ওর পিছনে, ওপেনারের পিছনে মনে কর ওরে দিয়ে দিছে, টি20 তে ওপেনিং করবে। মেহেদি মাঝে মাঝে করে না, মেহেদি ও তো খুলনা টিমটারে নিয়ে খেলছে, একবার 4 নামে একবার 2 নামে, ও ব্যাটিং অর্ডার নিয়ে খুবই করে, আপনার শাফেল করে নিজের উপরে নিচে খালি। তবে এটা আমার পার্সোনাল অপিনিয়ন, মানে কিন্তু ভালো খেলে, রান করে ফেলে, আবার একটু বোলিংও করে। মানে আমার মনে হয় কি বাংলাদেশ টিমে যদি মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি দেয় কখনো, ফিউচারেই দিবে, ও শেন ওয়াটসন হওয়ার চেষ্টা করবে, শেন ওয়াটসন হওয়ার চেষ্টা করবে, কারণ শেন ওয়াটসনও কিন্তু আপনার ওপেনিং ব্যাট করতো। আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট তো লাভ কি হচ্ছে, আমার তো মনে হচ্ছে না লাভ হচ্ছে। এখন কথা হয়েছে যে ভাইয়া এই যদি না হইতো তাহলে পুরোটাই লস ছিল। এখন যেই মনে করেন ল্যাব চ্যাপ দিয়া 20% 30% হইতেছে, মানে এইখান থেকে যে 10% প্লেয়াররা নিতে পারতেছে, এতটুকুই লাভ ধরতে পারি আর কি আমরা বাংলাদেশের জন্য। তো এখন পারফরমেন্স কারটা বেশি ভালো লাগছে, মানে ওভারঅল যদি কোন একটা প্লেয়ারের কথা বলি বাংলাদেশের, মানে এই বিপিএল মানে নতুন প্লেয়ার বা পুরানদের মধ্যেই ওই যে ওই ম্যাচটা যে মেহেদী হাসান মিরাজ রে হারাইলো পোলাটা, বা মুশফিক, মানে খুব শীঘ্রই ছেলেটা নাহিদের মতো হয়ে যায়। পেস কত, পেস যতই হোক ভাই, পোলার মাথায় মানে জ্ঞান আছে, এই জ্ঞান দিয়ে খেলা হারাইছে, খেলা হারছে বেসিক্যালি হচ্ছে অন্য কারণে, মানে ওর কাছে কিছু নাই তো ডিফেন্ড করার, কারণ 15 রান ছিল ভাইয়া, ঠিক আছে, 15 রান অনেক রান, ঠিক আছে, কিন্তু ওইটা হয় নাই, ক্লিক করে নাই, কিন্তু ও একটা ফিউচার হবে আমার মনে হয়। ওই দিন ক্লিক করে নাই, কিন্তু এর আগে কিন্তু প্রত্যেকটা ম্যাচ খেলে আসছে। এই ম্যাচটা যে ঘুরাইছে মেহেদী হাসান মিরাজরা কিন্তু প্রথমে হারার মতোই ছিল, কারণ ওই পাশে উপরের 2জন ভালো খেলতেছিল, ঠিক আছে। তো আপনার হচ্ছে মেহেদী হাসান মিরাজ
যখন ম্যাচটা বের করতে পারলো, ব্রেক থ্রু গুলা দিল কে? মুশফিকই হ্যাঁ, দিছে। মুশফিক দিছে। নয়তো তো ম্যাচে এই জায়গায় যায়ই না, কারণ হচ্ছে আপনার খুব সেটেল ব্যাটসম্যান ছিল। এই যে আজকে যে 50 করলো হুম, হুম। এই চিটাগাংয়ের নাম কি, পাকিস্তানের ওপেনার নাফে। নাফে। নাফে ওই ম্যাচটাও কিন্তু নাফে 50 করলো। হুম। তারপর ওর সাথে যে আরেকটা ইংলিশ প্লেয়ার নাম, ও ভালো ভালো খেলে। ক্লার্ক। হ্যাঁ মনে হয় ক্লার্ক, হুম, হুম। বা বলতে পারবো না ডিরেক্টলি শিওরলি। আপনার হচ্ছে মানে ওই যে ওই জায়গায় কিন্তু ওই ব্রেক থ্রু দিছে, হুম, হুম। ব্রেক থ্রু দিয়ে ওই ম্যাচটা ওই জায়গা পর্যন্ত নিয়ে গেছে, ঠিক আছে। লাস্টে ক্লিক করে না, এটা হয়ে গেছে আসলে। স্কোর তো ছিল 195। 195, হ্যাঁ মনে হয়। তো এটা কি কম ছিল না আর একটু, না না, নাকি এই এটা যে ডিফেন্ড করার জন্য এনাফ? ব্যাপারটা হচ্ছে ভাইয়া, মানে সত্যি কথা বলতে চিটাগাং আসলে ডিফেন্ড করেই ফেলছিল। কারণটা আমি আপনারা বলি, ডিফেন্ড কিভাবে করে ফেলছিল। বরিশাল মোটামুটি ম্যাচটা জিতছে কিভাবে, 15 নম্বর ওভার, 16 নম্বর ওভার, 17 নম্বর ওভার, প্রত্যেকটা ওভারে হুম, হুম। 2টা করে হোয়াইট, মানে হচ্ছে 6টা হোয়াইট। হ্যাঁ, হ্যাঁ। ওয়াইড হইছে, ঠিক তারপরে আছে, যে তারপর মিথুনও মিস করে বাই 4 হইছে, বাই দুইটা বা ফোর হয়েছে, তিনটা। মুশফিক মাহমুদুল্লাহ তো ক্যাচও মিস হয়েছে কয়েকটা। হুম, হুম, হুম। মিডলে পড়লো সবগুলো। মিডলে পড়ছে, হুম। ক্যাচ ছাড়ে নাই। আপনার হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে থ্রো করতেছে, বলার ধরতেছে, দৌড় দিয়ে 2 নিয়ে নিতেছে। হুম, হুম। মানে এই যে যে রানগুলো না, এনে 10-12। 12 হয়ে গেছে। কিন্তু ওইটা ঠিক আছে, কিন্তু বরিশালের কিন্তু রান এমনও রেকর্ডেড বেশি হয় নাই। ওরা 11-র উপরে কখনোই যায় নাই। 10, 11, ওরা 10 তো থেকে তারপর মোটামুটি- আস্তে আস্তে 9 এর মধ্যে ছিল। ভাই আপনি যদি রিশাদ রে মানে অফ করে নেন, ওরা মোটামুটি কলাপসই করছিল শেষের দিকে আইসা। হুম, হুম। আপনি দেখেন এই মোহাম্মদ নাবি চলে গেল, এর আগে মুশফিক আউট হয়ে গেল, মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ আউট হয়ে গেল, মোটামুটি একটা কলাপসের মতোই। এরপরে যদি রিয়াদ বলে এই 6 বলে 18 করলো, রিশাদ রিশাদ যদি মনে করেন 3-4 রান করতো বা আউট হয়ে রিশাদ যেত, ওই 6টাই যদি না মারতে পারতো প্রথম 6টা। বা রিশাদ যদি সিঙ্গেল নিয়ে দিত, ওইগুলা কি করতো? হুম, হুম। ওই যে বলারটা ছিল তানভীর। হ্যাঁ তানভীর, কি করতো? আমার মনে হয় না তানভীর ম্যাচ জিতাইতে পারতো, কারণ ও একটা ইটসেলফ বলার। হুম, হুম। তো আলটিমেটলি বরিশাল যে খুব নাইস ভাবে জিতছে, আচ্ছা। এইটা কিন্তু মানে বলা যাবে না, বরিশাল কষ্ট করে জিতছে। তো আমার কাছে কেন জানি মনে হয় কষ্ট না। আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে উইকেট পড়ছে, কিন্তু ওদের স্কোরবোর্ডের রান ছিল। এমন না যে 24 বলে 50 লাগবে, এরকম কিন্তু ছিল না। ওদের 24 বলে লাগতো কাছাকাছি 32, করা যাবে, করা যাবে। 32, 33। মানে হচ্ছে ওদের রান রেট কখনোই 10-এর উপরে ওঠে না। হ্যাঁ তো যে কোনো টিমের লাস্ট ওভারেও যদি 9 রান লাগে, এটা কিন্তু কোনো রানই না হিসাবে। এই পিচে কিন্তু আপনার ইয়ে ছিল না, স্পিনিং পিচ না। হ্যাঁ এতগুলো স্পিনার নেওয়ার কারণ কি? আপনার আপনি একটু রসিকতা করে একদম, বলি। হ্যাঁ রসিকতা করে বলি, সেটা হচ্ছে যে আমাদের মিরপুরের পিচ তো ধান ক্ষেত, হ্যাঁ কখন আবার কোন ধরনের আচরণ করে ফেলে। আমি ভাইয়া ব্যাকআপ 2টা স্পিনার লয়ে রাখি। হ্যাঁ, আপনি একদম ফুল টাইম 2টা স্পিনার নিতেছেন। এদিকে নাবিও হচ্ছে স্পিনার আছে, মাহমুদুল্লাহ ব্যাকআপে আছে। আপনি এত স্পিনার না নিয়ে আপনি তো ওই নাবিকে বসায় যিনি নিশামে নিতে পারতেন, অথবা তানভীরে বসায় একটা পেসের খেলাতে পারতেন। হ্যাঁ তারপর তাই না? তো তো ওই ওই সেম ওই আবার আগের জায়গায় যে তামিম ইকবালের একটা সেফ টিম দেওয়া, সেফ ভাবে ঠিক আছে চালায় ভাই, দেওয়া। সেফ দেয়া, কিন্তু তামিম ইকবালই তো ও মামারে ধরে নিয়ে আসছে। বরিশালের মালিক তো কাউরে আনে নাই, না, কিন্তু ওই কি ভাই ভাঙলো যে আমি ওরে খেলামো না, উইনিং কম্বিনেশন ভাঙবো না। ও কি এটা ভাবতে পারে যে 3 দিনের মধ্যে যদি কেউ ইনজুর হয়, এই জন্য আমি জিম হিসাবে হইতে পারে না। আলিস তো খেলতে পারেনি আজকে। ঠিক আছে, ইনজুরির কথা চিন্তা 3 করে দিনের মধ্যে প্র্যাকটিসে ইনজুর হইতেই পারে। প্র্যাকটিসে ইনজুর হইলে একটা ব্যাকআপে রেখে দেওয়া, ইনজুড হলে নিয়ে আসলে ঠিক আছিল, কিন্তু ইনজুড হবে এই জন্য জেমিনি সামনে এই নিয়ে জন্য আসবে। জিমির সামনে রেডি করে রাখবে একদম এটা কোনো স্টকে কথা? রাখতে পারে না। হ্যাঁ, ব্যাপার। আমার কাছে মনে হয় না যে আমাদের এই BPL প্ল্যানটা তো আমার কাছে খুবই সুদূর প্রসারী মনে হয়েছে। হ্যাঁ। আমার কাছে এটা ভাবছি আমি। না, না, আমরা বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার কারণ অনেকেই কিন্তু ভাই প্র্যাকটিসে ইনজুর হয় এবং খেলতে পারে না। হইতে পারে ভাই, কিন্তু যেমন বাংলাদেশে যে সাইম ওয়েব কিন্তু প্র্যাকটিসে, ওহো রে ভাই, আপনি এই জায়গায় কথা বলতেছেন বিপিএল নিয়ে, এই জায়গায় প্লেয়াররা আসেই না, প্রথম ব্যাপার। মানে কি আপনি বুঝেন। আর এই জায়গায় আপনার ও ভাববে যে আমি ওই স্টক করে রাখি, বিকজ অফ আমার অলরাউন্ডার ইনজুর্ড হইলে কি হবে। তো করলে আমার সমস্যাটা কোথায়? আমি যদি রাখি, দেখো দেখো রাখেন, মানে টাকা আছে দিতে, সমস্যা কি? ঠিক আছে, ঠিক আছে, রাখেন। আমরা যে জিনিস আমরা দলে নিলাম, সমস্যা কি? ঠিক আছে। তবে দেখলাম মানে খুব আনন্দ করছে, এবং বরিশালের মালিক খুব টেনশনে ছিল। তবে আমি চিটাগাং জিতলে খুব খুশি হইতাম। মানে
মোহাম্মদ মিঠুনের কিন্তু ক্যাপ্টেন্সি খারাপ হয়নি, আপনি যদি ওভারঅল চিন্তা করেন। খুব আহামরি টিম না তার, কিন্তু ফাইনাল পর্যন্ত নিয়ে আসছে যেভাবে ও কি পারফর্ম করছে ওইভাবে কোনো ও ম্যাচে? করছে ও করছে একটা ম্যাচে মনে ব্যাটিং ইভেন ও সেলফিশ ভাবে আগেও নামার জন্য চেষ্টা করে নাই যে আমি ইনিংস খেলি। যেমন এই যে গত কারণ আমি যদি ম্যাচে নামতাম, আমি নামলে আমি রান করতাম 50-60 করতাম, আমার পারফরমেন্স দেখতো, তাহলে বিসিবিতে আমার একটা মেসেজ যেত। তো ওই সেলফিশ ব্যাপারটা ও করে না, এই জিনিসটা আমার ভালো লাগছে, যেটা মেহেদী মিরাজ করে না। সে আগে নামবে, আগে বোলিং করবে, পারার মজা মতো, ব্যাট আমার বল আমার, দুটোই আমি আগে করবো, যদি রাজি তাহলে খেলবো। তবে এই বিপিএল কিন্তু শামিমও বেশ ভালো একটু কামব্যাক ব্যাটিং করছে, দেখাইছে। একটু ভালো কামব্যাক করছে। কিন্তু ওরটা হচ্ছে কি মানে আনঅর্থোডক্স শটগুলোই বেশি খেলতে চায় ও। হ্যাঁ হ্যাঁ তো এইগুলা না সবসময় খেলা যায় না। আপনার যখন ধর মনে করেন আপনার একটা বড় ইনিংস খেলতে হবে, উইকেট কলাপস করছে, তখন তো আপনার খেলার ধরন একরকম হইতে হবে না। এখন এই শটগুলো কিন্তু কাইন্ড অফ 50-50 কানায় উঠে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে। তো এই জিনিসগুলা, এবং ওয়েল কানেক্টেড না হলে ক্যাচও হইতে পারে, তাই না? আমি যে খেলাটা ওর কাছ থেকে চাই, বা আমি চিন্তা করি, যেহেতু বলার না, ওকে ব্যাটসম্যান হিসেবে তো স্টাবলিশ হইতে হবে, তো আমি চাই প্রপার ইনিংস খেলার যে না না ও ব্যাটসম্যানই ওটা না আর স্ট্রং জোনই ওটা ভাইয়া না, এরকম ওই স্ট্রং জোন হিসেবে। হলে তাহলে ও হইতেছে আপনার বেসবল টাইপের খেলা খেলে চলে যাবে। তার মানে কি ওর জায়গা হবে ওপেনার অথবা ফিনিশার লাস্টের দিকে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন আপনি ফিনিশারে আবার নিতে চান হচ্ছে আপনি অলরাউন্ডার, আর ও আবার অলরাউন্ডার না। আচ্ছা ঠিক আছে, আমরা কক্ষে আসি। সেটা হচ্ছে যে, তো বিপিএলটা তো মোটামুটি শেষ হইলো, বরিশাল জিতলো। তো শেষের দিকে যেহেতু, তো আপনার প্রাইজ গিভিং সেরিমনি নিয়ে কিছু বলেন। যে এই আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রাইজ গিভিং সেরিমনিটা আপনার কেমন লাগলো? বিকজ অফ এখানে অনেক কিছু হয়েছে, জুলাই অগাস্টের আপনার যেই কাহিনীগুলো হয়েছে এইগুলা শো আপ হয়েছে ওইখানে, আপনার হচ্ছে মানে দেখানো না, হয়েছে। ওটা খুব সুন্দর হচ্ছে, হ্যাঁ, মানে শো আপ হয়েছে বলতে মানে অ্যাপেয়ার হয়েছে আর হ্যাঁ, কি। খুব সুন্দর করছে। অ্যাপেয়ার Live আমি shot টা। বুঝাইছি, হ্যাঁ, অ্যাপেয়ার করা হয়েছে। তারপর হচ্ছে তামিমরে একটা বিদায় দেওয়া হইলো। এইটাই আমি পরে শুনি, এটা আগে উত্তর দেই। তারপরে তামিমের- দুইটাই প্রশ্ন, আপনি দুইটার উত্তর দিলে। তামিমের উত্তরটা আমি দেই। সেটা হচ্ছে যে এটা তো বিসিবি থেকেই ইনিশিয়েটিভটা নিছে, হ্যাঁ, এবং ও জানে এইটা সম্পর্কে। তাই না? তো একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে তো এই দায়িত্বটা দিচ্ছে, হয়তো বা, তাই না? একটা কন্টেন্ট বানাবে, তামিমের পাস্ট কিছু বেস্ট মোমেন্ট দিয়েই তো বানাবে। হ্যাঁ হ্যাঁ খালি বিপিএল এর ফুটেজ পুরাটা সময় সে কি করলো, পিপিএল এর ফুটেজ দিল, ন্যাশনাল জার্সি পরার কোনো ভিডিওই ছবি দেয় ওটার না। মধ্যে নাই। সে যে এই যে অক্সফোর্ড না, কি করি আমি, আরে লন্ডন ইংল্যান্ডে যে খেললো ও বলেই তো আচ্ছা, লর্ডস, খালি অক্সফোর্ড চলে আসে। লর্ডসে বা পরপর দুটো টেস্টে যে হ্যাঁ, লর্ডসেই এটা কিন্তু অনেক বড় একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং এই কথাটা কে বলছে শুধু জানেন? মোহাম্মদ আশরাফুল। হ্যাঁ, মোহাম্মদ interview আশরাফুল বলছে। বলছে। মোহাম্মদ আশরাফুল ওই জিনিসটাই ভিডিও বলছে। কন্টেন্টটায় আপনি তো একটু খালি বিপিএল এর বরিশালের জার্সিতে এই লাল জার্সি পরে আমি এটা খেয়াল তিনটা করছি। শট খেললো, ওইটাই দেখাইলো। ও বাংলাদেশের যে প্লেয়ার, এটা কি বানাইলো এটা? তুই লর্ডসের ওই পার্টটা দে, তারপরে তামিম ইকবাল যে ওই যে হাত ব্যথা নিয়ে বলটা হ্যাঁ। ঠেকাইলো, ওই সময়টা দে। এইটা বলছে আতার আলী খান। মুখে বলছে তারপরে মুখে হচ্ছে ইয়ে করলো যে তবে আমি এগ্রি, সত্যি কথা, এটা আসলে থাকা উচিত ছিল। বাট আমাদের জাতীয় তারপর তামিম যে টানা 2 মিনিট নুডলস এর পরে যে টানা একটা কামব্যাক করলো, পাঁচটা টানা 50, ওই মোমেন্টটা, তাই না? ওয়ার্ল্ড কাপে 100 করলো একটা টি20তে, ওই মোমেন্টটা। ওই যে ইমরুল কায়েসের সাথে পাকিস্তানের বিপক্ষে চিটাগং এ একটা অনেক বড় একটা করলো, যে মানে পার্টনারশিপ করলো, তামিম আর ইমরুল কায়েস দুইজনই যে 100 করে 100 করে করলো, ওইটাও ভালো। আমাদের কোনো টেস্ট মোমেন্ট ইতিহাসে খুব নাই। ভালো। বরিশালের জার্সি পরাই সে পুরোটা কন্টেন্ট, তাও 4-5টা জিনিস। এটা লাস্ট মোমেন্টে করছে এবং প্লেয়ার, আমার যে কি মেজাজটা খারাপ হয়েছে। ভাই একটা সত্যি কথা বলি, তারপরে আবার কি যে ডিসপ্লে দেখাচ্ছে তার সাইডে নো সাইডে নো সিগন্যাল লেখা, মানে হচ্ছে একটা ডিসপ্লে আছে, ওটা সিগন্যাল নাই। আবার একবার সাউন্ড চলে গেছে, তামিম নিজে আবার তামিম ধরে রাখছে, তামিম বলতেছে কানে শুনি না, একবার বলতেছে রিপিট হইতেছে। ভিডিও তো 2বার রিপিট হয়েছে, কিন্তু 2বার করে রিপিট করছে। আর হচ্ছে যে ইন্টারভিউ নিছে এক একজনের, এইটা নিয়ে কথা বলতে হয়। আমার হচ্ছে যে ইন্টারভিউ নিবে তাদের সাথে, তাদের কাছে যাদের হচ্ছে সাথে ও খেলছে। ড্রেসিং রুম শেয়ার করছে।
তাদের নিবে, সাপোজ তার কোচ ছোটবেলার কোচের একটা ইন্টারভিউ, ছোট একটা ইন্টারভিউ নিতে পারতো, বা কোন কোন এলাকায় বা কোন লিগে খেলছে ওই সবের প্লেয়ার নিতে পারতো। নিল কাকে? তানজিম সাকিব, জাকির। তানজিম তানজিম সাকিব, সাকিব। না না সাকিব, ওটাও তো তানজিমই। হ্যাঁ ওরে নিল, জাকির আলীকে নিল, এরা কি বলতে পারবে? জাকির আলী আর কি, জাকির আলী ছিল, জাকিরও ছিল, হ্যাঁ হ্যাঁ জাকিরও ছিল, হ্যাঁ সিলেটের ব্যাটসম্যানটা, আর আশরাফুল্লাহ নিছে। তারপরে এমন একটা বাজে, সাইফুদ্দিনও ছিল। হ্যাঁ সাইফুদ্দিন, এমন একটা বাজে ব্যাকগ্রাউন্ড। কেন ওদের এইটার জন্য একটা ইভেন্ট তুই ডেট ফিক্স কর যে আমার এই 6টা মানুষের ইন্টারভিউ নিব আমি, হোটেল রুমে সুন্দর করে বসায় কর, একটা জিনিসের প্রেজেন্টেশন তো আছে। তাই একটা সত্যি কথা বলি, তামিমরে আমরা অনেকেই পছন্দ করি না, হয়তো বা আমি পছন্দ করি না, আপনি করেন বা আপনি করেন না, আমি করি, হোয়াট এভার, কিন্তু যখন তামিম চলে যাবে, সাকিব চলে যাবে, তখন আমাদের একটু হইলেও কিন্তু খারাপ লাগবে। আপনি পারফরমেন্সের কথা বাদ দেন, বাকি সব কাজকর্মের কথা বাদ দেন, সেটা হচ্ছে যে, তো ওই ইমোশনটা না আমার মনে হয় ও বাংলাদেশের জার্সি পরলেই আমার আসতো, যেটাতে আমি পাই নাই। হয়তো বা আমার গায়ের লোমটা দাঁড়াইতো যেন আমার হয়তো বড় খেলা দেখতে পারবো, বা এই জার্সিতে লাস্ট দেখতেছি, লাস্ট পার্টটা তামিমের মেসেজটা আমার খুব ভালো লাগছে, আপনারা শুনছেন কিনা জানি না। কি বলছে ও বলছে যে এখানে কোনো, প্লিজ দর্শকদের বলছে লাস্টে, বলছে যে আপনি দর্শকদের কিছু বলবেন কিনা লাস্টে। ওরা বললো যে আপনারা প্লিজ কখনো আমি তামিমের ফ্যান, আমি সাকিবিয়ান, আমি মাশরাফির ফ্যান, এটা করবেন না কখনো, এই আমার প্লেয়ারগুলোকে ডিভাইড করেন না, আপনারা বাংলাদেশ টিমটাকে প্রেজেন্ট করেন, করে এই যে এরকম যে করতেছেন এটা হচ্ছে একটা ইম্প্যাক্ট পড়ে, একটা টিমের মধ্যে ইম্প্যাক্ট পড়ে, অন্য প্লেয়ারদের মধ্যে একটা ব্যাড মেসেজ যায়। সো এরকম ওই সাকিবিয়ান, আমি তামিম ফ্যান, মাশরাফি ফ্যান, এই জিনিসটা না, এটা ফিউচারে আর কইরেন না। আমরা দিন শেষে সবাই দেশের জন্য খেলতে আসি, দেশের কথা ভাবি। এই মেসেজটা যখন বলছে, ব্রোর প্রতি আমার রেসপেক্টটা চলে। যাই হোক, তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ আমাদের দেশের বিপিএলটা শেষ হয়ে গেছে। ভালো লাগলো কথা বলে, আমাদের সঙ্গেই থাকুন, এরকম মজার আলাপ চাইলে। এটা কি লাস্ট ওই যে সাবারা স্কাইবের ডায়লগ দিলেন? আমারটা দিলাম, ওটা দিয়ে দেন, ব্রো একটা সাবারা স্কাইব দিয়ে দেন। সাবারা স্কেপ করে দিলাম। সাবারা স্কাই, সাবারা স্কাই। ওই যে কি জানি একটা বেলের মধ্যে কি করতে না, বেল বাটন, ধাক্কা দিতে হয়, বেল বাটনের মধ্যে একটা ধাক্কা দিয়ে দিতে বলে দেন ব্রো। হ্যাঁ দিয়ে দিবে দিয়ে দিবে, দিয়ে দিবে তো বলে দিলাম তো। ঠিক আছে, তাহলে আমরা আসতেছি আবার খুব বেশি দিনের মধ্যে, বেশি দিন না, সামনে কোনো হট নিউজে, ভাইরাল নিউজে, অথবা কোনো খেলা, এবং এরকমই কোনো আজারা কথা নিয়ে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই।